জীবন দান করেছেন এবং জীবনের চলার পথে আজকে আমাকে একটি নতুন নেতৃত্ব দান করেছে। ওনার প্রতি সর্বপ্রথমেই সেই শুকরিয়া আদায় করি আমরা। মহান রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে জন্ম দিয়েছেন। সৃষ্টির শ্রেষ্ঠ ওনার যে সৃষ্টি আছে সেই সৃষ্টি শ্রেষ্ঠ হলো মানব জাতি। আমরা সেখানে শুকরিয়া আদায় করি সকলে মিলে আলহামদুলিল্লাহ। তার পরবর্তীতে জীবনে চলার পথে আমাদেরকে অনেক ধরনের এক একজন এক এক পেশায় এক একভাবে আমরা সম্পৃক্ত হই। এখানে যারা আমরা আছি তারা সকলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজের হাতের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার কর্মধারা দলীয় যে বিভিন্ন ধরনের কর্মসূচি কর্মকাণ্ড এবং উনি দল প্রতিষ্ঠা করার পরে যে সমস্ত বিষয় আমাদের কাছে রেখে গেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 19 দফা কর্মসূচি। সেই 19 দফা কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের পথ চলা। তার পরবর্তীতে ওনার রেখে যাওয়া আদর্শকে লালন করে ওনারই যোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন শুধুমাত্র একজন গৃহিণী ছিলেন, সেখান থেকে এসে এই দলের হাল ধরেছিলেন। উনি রাজনীতি জানতেন না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দেখেছেন, সেখান থেকে যতটুকু শিখে উনি এই বিএনপির হাল ধরেছেন। দীর্ঘ লড়াই, গণতন্ত্রের উনার রাজনীতি শুরুতেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য লড়াই শুরু করেছিলেন। অদ্যাবধি উনি লড়ে যাচ্ছেন। আমরা এমনই একজন নেত্রী পেয়েছি, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রেখে আমাদেরকে আন্দোলন সংগ্রাম শিখিয়েছেন এবং নিচে বিশ্বের দরবারে আপসীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেছেন। এগুলি আসলে আমাদের সকলেই জানা, আমরা সকল বিষয়ই জানি। তারপরে যাদের রাজনীতি আমরা করছি তাদের আদর্শের কথা, তাদের নীতির কথা আমরা যদি বলতে না পারি তাহলে এই দলটুকু করার কোনো অর্থই হয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন শেষবারের মতো কারারুদ্ধ হলেন, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দলের দায়িত্বভার গ্রহণ করলেন নতুন করে। উনি দলকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে সারা দেশে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে স্থায়ী কমিটি সদস্যদের পর্যন্ত যোগাযোগ রক্ষা করে সেই বিদেশের মাটিতে বসে উনি সারাদিন সারা রাত পরিশ্রম করেছেন। আমি দেখেছি, হিসাব মিলিয়েছি যে ওনাকে ঘুমের সময়টুকু বাকি রেখে উনি মিটিংই করে গেছেন। এটি আমরা যখন স্কাইপিতে দেখেছি, করেছি একের পর এক, যখন দেখলাম হিসাব মিলিয়ে পারা যায় না। পরের দিন আবারও এইভাবে উনি শুরু করেছেন। এইভাবে সেই বিএনপির ভগ্ন দশা থেকে আপনারা জানেন 1/11 এর পূর্বেও বিভিন্নভাবে কুচক্র হয়েছে,
এই বিএনপিকে ভাঙার জন্য এক ধরনের ভাঙনও দেখা দিয়েছিল। সেখান থেকে তারেক রহমান দলকে একটি সুসংগঠিত অবস্থানে ফিরিয়ে এনেছেন। সেই সুসংগঠিত অবস্থান থেকে আমরা তৃণমূলে যারা রাজনীতি করেছি কখনো ভাবতেও পারি নাই যে দেশনায়ক তারেক রহমান উনি ব্যক্তিগতভাবে আমার মতো একজন তৃণমূলের নেতার সঙ্গে, কর্মীর সঙ্গে কথা বলবেন। উনি খুঁজে খুঁজে সারা দেশের যারা মাঠে ময়দানে রাজনীতি করে, যারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, নেতৃত্বের গুণাবলী আছে, খুঁজে খুঁজে উনি কথা বলেছেন। তেমনি সৌভাগ্য আমারও হয়েছিল এবং সেই সৌভাগ্যের সূত্র ধরেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরবর্তীতে দেশনায়ক তারেক রহমান যখন আমার সঙ্গে কথা বললেন, আমাকে উৎসাহিত করলেন, তখন আমি গৌরীপুরের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেছি। এর আগে আমি নিজেও কখনো চিন্তা করতাম না যে আমি এমপি হব বা এমপির মতো জায়গায় যাব, দলের প্রধান ব্যক্তি হব। সেই যে উনি শুরু করে দিয়েছেন, তার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। আজকে যে নেতৃত্ব, যতটুকু নেতৃত্ব আজকে এসেছে, আমাদের সফলতা, সেই সফলতা কিন্তু আজকেও ওনারই অবদান। উনাকে বাংলাদেশে যারা রাজনীতি করেন, আমাদের দলের নাম বলবো না, পদবিও বলবো না, উচ্চ পর্যায়ে এমন কোনো নেতা নাই যে শেষ পর্যন্ত এই কমিটি গঠনকে উপলক্ষ করে আমার বিরোধিতা করেন নাই। কিন্তু দেশনায়ক তারেক রহমান উনি অবিচল ছিলেন। উনি বলে দিয়েছেন আহ্বায়ক পদটি আমি সিলেক্ট করে দিয়েছি। সেই কারণে মূলত আমার নেতৃত্ব পাওয়া বা আপনাদের কাছে নেতৃত্ব নিয়ে ফিরে আসা। এমনও মনে হয়েছিল যে গৌরীপুরে আর কখনো ফিরত যাব না, কি নিয়ে যাব। একবার মনোনয়ন পেয়েছি, সেই মনোনয়ন থেকে হাতছাড়া হয়েছি। এখন আবারও যেখানে সিলেক্টেড একটা পদ দেওয়া হয়েছে আমাকে, সেখানেও যে পায়তারা চলেছে জেলা, কেন্দ্র, সকল জায়গায়, সেখানে তারেক রহমানের সেই কথাটুকু একমাত্র বাস্তবায়ন করেছেন, দৃঢ়ভাবে আমাকে রক্ষা করেছেন, সেটি হলো আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সাহেব। ওনার প্রতিও যে কৃতজ্ঞতার আমার শেষ নেই। উনি শেষ দিন পর্যন্ত আমাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। তারপরে যখন দেখা গেল যে এই আহ্বায়ক পদটিকে আর কোনোভাবেই সরানো সম্ভব নয়, যার নাম সিলেক্ট হয়ে গেছে, তখন শুরু করেছেন নতুন খেলা। আমি যে সমস্ত কমিটি দিয়েছিলাম 2 বছর পূর্বে, আপনারা জানেন একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে, অপ্রত্যাশিত একটি ঘটনা আমাদের শীতলা ইউনিয়নে ঘটে গিয়েছিল। সেই গাড়ি বহরে ভাঙচুর হয়েছিল। সেটা কারো দোষারোপ, কে দোষী, সেগুলো তদন্ত না করেই এককভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। যখন এই বিষয়ে আমি আসলে কিছুই জানতাম না, তারপরে আমার উপর চাপিয়ে দেওয়া হলো। উদ্দেশ্য একটাই, আমার পদটাকে বিচ্যুত করা। এই উদ্দেশ্য নিয়ে 3টি মাস আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমার ব্যক্তিগতভাবে যুদ্ধ করার, সংগ্রাম করার কোনো সামর্থ্য আমার নেই। সংগ্রাম করতে হলে জনবল দরকার, অর্থের দরকার, সবকিছুরই দরকার। সেখানে এই আপনারা দীর্ঘ 17 বছর তো বটেই,
আমার রাজনৈতিক জীবন থেকে শুরু করে বিশেষ করে ছাত্র দলের রাজনীতি ছেড়ে দিয়ে যখন 97 সনে ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হওয়ার মাধ্যমে বিএনপির যাত্রা শুরু করেছি, তখন থেকেই বিএনপির কিছু সিনিয়র নেতৃবৃন্দ, গৌরীপুরের নেতৃবৃন্দ আমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছেন, আমাকে বিভিন্ন জায়গায় প্রার্থী করেছেন। তাদের কৃতজ্ঞতা বলে শেষ করার মতো না। সেদিন থেকে চেষ্টা করেছেন, আমার বয়স হয়তো কম, কিন্তু সকলে মিলেই চেষ্টা করেছেন আমাকে একটি পর্যায়ে পৌঁছে দিতে। নেতৃত্বের জ্বালাসি, বয়সের হয়তো বিষয় কিংবা হয়তো যোগ্য ছিলাম না, যে কারণে অনেক কিছু হয়ে উঠতেছিল না। আপনারা ভোটের মাধ্যমে আমাকে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান বানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, আমার এক ভাইকে 3 বার চেয়ারম্যান বানিয়েছেন। সেই অর্থে আমাদের কথা শুনলে, এতগুলো নির্বাচন একটি পরিবারের, বাইরের যে কেউ শুনলে মনে করে যে এদের বিশাল টাকা পয়সা, কিন্তু গৌরীপুরের মানুষ এবারে সবকিছু মিলিয়ে এবারে যে 3 মাসের যে আমাদের কমিটি নিয়ে এলোমেলো, সারা বাংলাদেশের মানুষ জেনেছে যে গৌরীপুর একটি জায়গা আছে, সেই জায়গায় আমি একজন লোক আছি, আমার নামটা জেনেছে। পাশাপাশি একটি বিষয় তারা ভালো করে জেনেছে যে তার পকেটে 1 টাকাও নাই, অথচ লক্ষ টাকার প্রয়োজন পড়লেও সেখানেও কোনো সমস্যা হয় না। দলের নেতাকর্মীরা সেগুলো ব্যবস্থা করেন। এমন নেতৃত্বের কথা শুনলে অনেকেই এই আপনাদের কথা শুনে বিশ্বাস করতে চায় নাই। যখন আমাদের নেতৃবৃন্দের কাছে বিভিন্নভাবে শুনেছেন, তখন তারা বিশ্বাস করে আশ্চর্য হয়েছে যে বাংলাদেশে এমন কোনো ব্যক্তি আছে কিনা, একটা ঘটনা ঘটলে ঘটতে পারে, বছরের পর বছর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অদ্যাবধি আপনারা আমাকে চালিয়ে এসেছেন। এটি আসলে একটি বিরল ঘটনা। আমরা পারিবারিকভাবে তো বটেই, ব্যক্তিগতভাবে আমি আজীবন কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা আমাকে পাশে থেকে আমাকে অর্থনৈতিক সহযোগিতা করে, শারীরিকভাবে শ্রমের সহযোগিতা করে, সকল কিছু করে আপনারা দেখিয়ে দিয়েছেন যে সততা এবং নিষ্ঠা থাকলে ইনশাল্লাহ সফলতা একদিন না একদিন আসবেই। সেই সফলতা আমার হয়তো এসেছে, কিন্তু বিনিময়ে আমি অনেক কিছু হারিয়েছি। যাদের নাম দিয়েছি তাদেরকে সদস্যতা পর্যন্ত আনতে পারি নাই। যাদেরকে যুগ্ম আহ্বায়ক হিসেবে চেয়েছি তাদেরকে সদস্য দিয়েছে, কাউকে দেয় নাই। যাদেরকে আমি রাজনীতি না করার জন্য দীর্ঘদিন তার অনুপস্থিতি, হয়তো 10 বছর আগে আমার সঙ্গে রাজনীতি করতেন, 10 বছরের ভিতরে একটি মিছিল নাই, মিটিং নাই, তাকে আমি এই শেষ সমাবেশে তার নামটি না দেওয়ারই কথা। যাকে আমি নাম দেই নাই এমন লোককে তারা সংগ্রহ করে নিয়ে যুগ্ম আহ্বায়ক পর্যন্ত দিয়েছেন, যেটি আমার জন্য কষ্টের, লজ্জার, দুঃখ একটাই যে আমি হয়তো আমার কাঙ্ক্ষিত জায়গাতে আসতে পেরেছি, কিন্তু আপনাদেরকে সেই জায়গায় আমি নিয়ে আসতে পারি নাই। আপনারা আমার সঙ্গে থাকবেন, আছেন, আপনাদের মনে কোনো কষ্টও নেই। যারা কষ্ট পাওয়ার কথা তারা সবার আগে, আমি যখন ঢাকা থেকে আসি সবার আগে গিয়েছেন, সেই মুখগুলোকে আমি সবার আগে দেখেছি। যারা আজকে রাগ করে, কষ্ট করে যে আমার কি হলো এটি ভাবেন নাই, আমি তাদের মুখগুলো দেখেছি, দেখে আমার মনটা ভরে উঠেছে যে যাদের কষ্ট পাওয়ার কথা, যাদেরকে বাড়ি থেকে আমার খুঁজে আনার কথা, যে কষ্ট পেয়েছেন বুঝিয়ে আনার কথা, তারা দেখি আমার সবার সামনে তারাও উপস্থিত আমাকে সম্বর্ধিত করার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য। আসলে আমার এই কৃতজ্ঞতা আপনাদের প্রতি, এই কৃতজ্ঞতার আমার কোনো শেষ নেই। এই ঋণ আমি কখনো কোনোদিন শোধ করতে পারবো না। সারা জীবন যতদিন বেঁচে থাকবো এবং আমার পরিবারের একটি লোকও যদি রাজনৈতিকভাবে বেঁচে থাকে, আমি বলে যাব যে তাদের জন্য জীবন উৎসর্গ করে দিতে, তাদের জন্যই আমরা বেঁচে ছিলাম।
তারা আমার সঙ্গে থেকেছেন। তাদের নিজের কোনো চাহিদা ছিল না, তাদের নিজের কোনো লোভ নাই। যাদের নেতৃত্ব পাওয়ার যোগ্য তারাও নেতৃত্ব পান নাই, শুধুমাত্র আমার পদের জন্য, আমাকে টিকিয়ে রাখার জন্য। এত বড় ত্যাগ যদি আমরা, আমার পরিবার সেগুলো ভুলে যায়, তাহলে এর চেয়ে বড় বেঈমানি এই পৃথিবীতে আর কিছু নেই। আমরা নিজেরা যে দুই ভাই বিশেষ করে রাজনীতি করতাম, এখন আস্তে আস্তে অনেকেই সম্পৃক্ত হয়েছে। আমাদের জীবনের ব্রত একটাই ছিল যে আমরা মানুষের সেবা করে যাব। কোনোদিন অর্থনৈতিক কোনো কেলেঙ্কারি যাতে আমাদের মধ্যে না থাকে, আমরা যাতে একটি পয়সা নিয়ে কাজ করে না দেই। আমরা চেষ্টা করেছি, যতটুকু চেষ্টা করেছি, যতটুকু পেরেছি, তার চেয়ে বেশি আপনারা দিয়েছেন। সেই ঋণ ভুলার নয়, ভুলতে পারবো না। আমৃত্যু যতদিন বেঁচে থাকবো কোনোদিন ভুলতে পারবো না। আমারও সেই জন্য অনেক কষ্ট আছে, অনেক ব্যথা আছে, যেগুলো আসলে রাজনীতি করি, সংগঠন করি, সংগঠনের কিছু বিধিবিধান আছে, মুখ ইচ্ছা করলেও সেগুলো খোলা যায় না, মুখ খোলা যায় না, বলা যায় না। না হলে আমি কিছু কিছু কথা আপনাদেরকে প্রকাশ্যে বলতে পারতাম। এটা যাবে আমার সংগঠনের কাছে, যারা জেলা কমিটিতে আছেন, কেন্দ্রীয় কমিটিতে আছেন, প্রত্যেকে আমাকে ধরবেন, তুমি এই কথাটা কেন বললা, এটা সংগঠন বিরোধী কথা হয়ে গেছে। আমাকে কষ্ট দেওয়ার পরেও সংগঠনের নেতাদের বিপক্ষে বা নেতাদের কোনো কর্মকাণ্ডের বিপক্ষে কোনো কিছু বলা যাবে না। এটাই সংগঠন, এটাকেই মেনে নিতে হবে। মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আমরা দুটি পদে মূলত প্রার্থী হয়েছিলাম। শেষে অনেক প্রার্থীর পরেও আমরা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং পৌর বিএনপির আহ্বায়ক, এই দুইটি পদে আমরা সর্বশেষ এই দুইটি পদের জন্যই আমরা যতটুকু লড়েছি, আমার পাশে থাকা যারা মুরব্বী আছেন, এই দলের দীর্ঘদিনে নিবেদিত প্রাণ আছেন, তারা আমাদের জন্য, আমাদের দুইজনের জন্য চেষ্টা করেছেন। আমরা কোথাও যেতে চাই নাই, তারা শেষ দিন পর্যন্ত আমাদেরকে জোর করে নিয়ে গেছেন, আমাদেরকে গাড়ি ভাড়া দিয়েছেন, আমাদেরকে খাওয়াইয়েছেন। সকল কিছু আসলে আপনাদের করা। এই ঋণ আসলে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা অকৃতজ্ঞ। সেই অকৃতজ্ঞ আমি ব্যক্তিগতভাবে হতে চাই না, বা হবেও না ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আমার বন্ধু প্রতিম যে আরেকজন দলীয় সহকর্মী আছেন, যার জন্য আপনারা লড়েছিলেন, যার জন্য আপনারা চেষ্টা করেছিলেন পৌর বিএনপির আহ্বায়ক করতে, তাকে হয়তো আমরা বা আপনারা কেউ মিলে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি নাই। এটাও দেখেন যে রাজনীতির এটাও একটা নির্মমতা। আমাদের সুজিত দুইবারের বিএনপির সদস্য, জেলা বিএনপির, তাকে দেওয়া হয়েছে অঙ্গ সংগঠন করা এক ছেলের নিচে। এটা কতটুকু লজ্জার, কতটুকু কষ্টের আমরা বুঝি। কিন্তু সেই কষ্ট থেকে সুজিত এক সময় পদত্যাগ করতে চেয়েছিল যে আমি এই পদে যাব না। যখন তাকে দেওয়া হলো, নিশ্চিত হওয়া গেল, আমি বলেছি যে আমাদের সঙ্গে, আমাদের তো কিছুই নাই, আমাদের সঙ্গে দলের নেতা কর্মীরা তো আছে, তারা বুঝবে, তারা বিষয়গুলো উপলব্ধি করবে, অবশ্যই উপলব্ধি করবে। এবং সেই উপলব্ধি থেকে আমরা আবারও গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে চেষ্টা করব নেতৃত্ব নির্বাচনে, এবং আমরা দুইজনই সভাপতি হব ইনশাল্লাহ, সেই প্রত্যাশা রাখছি। এবং আমরা পৌর কমিটিকে নিয়েই একটি গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে আমরা সেই সফল সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপিকেও আমরা সেইভাবে গড়ে তুলব। আমরা যেভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা আমাদের পাশে থাকেন, এইভাবে আর কয়েকটা দিন থাকেন, আমি ওদেরকে, যাদেরকে আমাদেরকে বঞ্চিত করে, যাদেরকে প্রদান করা হয়েছে অযোগ্য লোকদেরকে, একটি পদও তাদেরকে দিব না ইনশাআল্লাহ। যারা রাজপথে ছিল, যারা সংগ্রাম করেছে, দলের জন্য লড়েছে, মামলা খেয়েছে, হামলা শিকার হয়েছে, হয়রানি হয়েছে, তারাই থাকবে।
তাদের দ্বারাই আগামী গৌরীপুরের বিএনপি গঠিত হবে এবং একটি সুন্দর বিএনপি গঠিত হবে, সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। এবং আপনারা যদি, আবারও বলছি, যদি আপনারা যেভাবে আমাদেরকে শ্রম দিয়েছেন, যেভাবে আমাদের সঙ্গে থেকেছেন, এর যদি অর্ধেকও থাকেন, ইনশাল্লাহ আমরা বাকি কাজটুকু আমরা করে নিতে পারবো, আমরা পারবো ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করবো, সেই জন্য আমাদেরকেও তৈরি হতে হবে। আমি না হয় কথা বলেই ফেললাম যে আসলে 2 জন সভাপতি প্রার্থী হয়তো আসলে বলাই হয়ে গেছে, সেক্রেটারিও তো প্রার্থী হতে হবে, সেই জন্য প্রস্তুত হতে হবে। সেটা প্রস্তুত আপনারা হবেন, আপনারা সিলেক্ট করবেন, আপনারা বসে আলোচনা করে কে কি প্রার্থী হবেন, আপনারা একটি করে প্রার্থী দিবেন নিজেদের মধ্যে আলোচনা করে। আমরা এর পরবর্তীতে রাজনীতি যদি সচল থাকে, যার চাহিদা আছে তাকে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দিব। লড়াইটা অন্যের সঙ্গে করতে হবে, তাই নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের এক জায়গায় বসতে হবে। আমাদের ইউনিয়ন কমিটিগুলো করতে হবে, আমাদের ওয়ার্ড কমিটিগুলো করতে হবে, সেই জায়গায় নজর রাখতে হবে। আমরা অবশ্যই আমাদের এই দুঃখ, আমাদের এই বঞ্চিত হওয়ার বেদনা আমরা হারে হারে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমি সেই জন্য আপনাদেরকে বলছি যে আমার আর কোনো আসলে বক্তব্য নেই। ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ যারা আছেন, তারা ইউনিয়নের নেতৃবৃন্দ প্রস্তুত হন ইউনিয়নের নেতৃত্ব নেওয়ার জন্য। চিন্তা করেন যে আমাদের সঙ্গে জনগণ আছে, কোনো সমস্যা নাই। আমরা যদি নিজেরা এক থাকতে পারি, নিজেরা একটি প্যানেল তৈরি করতে পারি, সব হবে। একটি পদও কারো বাইরে যাওয়ার গৌরীপুরের মাটিতে কোনো ক্ষমতা নাই, কারণ নেতাকর্মীরা আমাদের সঙ্গে। আমাদের কাজ একটাই, যে নিজেদের মধ্যে সমন্বয়টুকু করা, নিজেদের মধ্যে যাতে কোনো জটিলতা না থাকে। যেখানে আমরা দেখব নিজেদের মধ্যে বিভাজন, সকল ইউনিয়নের সকল জায়গায় নেতৃবৃন্দ মিলে সেখানে গিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো, এক করার চেষ্টা করব। আমরা সেগুলো করে যাব, ইনশাআল্লাহ আমরা সফল হব। তার পাশাপাশি যেহেতু কমিটি দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য যাই থাকুক না কেন, হয়তোবা এমনও নাম আছে যাদের সরাসরি আওয়ামী লীগের কমিটিতে নাম আছে, এমনও আছে জাতীয় পার্টির নাম আছে। আরেকটি কথা আমি বলি, যে কিভাবে কষ্ট দিয়েছে। যখন দেখা গেল যে কিছু নাম হলেও তো দিতে হয়, তখন আমাদেরকে, আমরা যে নামগুলো 2022 সালে দিয়েছি, সেখান থেকে আমাদের অনেক নেতৃবৃন্দ মারা গিয়েছেন, এগুলোকে তারা দিয়েছেন ইচ্ছা করে, পরিকল্পিতভাবে। পৌর কমিটিতে 4-5 জনের মতো লোক এরকম দেওয়া হয়েছে। আমাদের মান্নান ফকির সাহেব, মান্নান চেয়ারম্যান সাহেব, উনি মারা গেছেন। গৌরীপুরের রাজনীতিতে, ময়মনসিংহের রাজনীতিতে না জানার কারো কথা নয়। উনি একজন স্বনামধন্য মানুষ ছিলেন, 2-3 বার চেয়ারম্যান হয়েছেন। তো ওনাকে চিনেন না, ওনার সম্পর্কে জানেন না, সেটি সত্য নয়। এটি হলো এটি পুরোপুরি মিথ্যা, একটা ভ্রান্ত, একটা বিভ্রান্তিকর একটা কাজ। ইচ্ছা করে এই নামটা দেওয়া হয়েছে। মা হাতে আমাকে আর কোনো নাম দেওয়া হয় নাই। এখানে মেসিয়ার পর্যন্ত দেওয়া হয়েছে, হোটেলের মেসিয়ার, উপজেলা বিএনপি সদস্য। কত লজ্জার ব্যাপার, কত কষ্টের ব্যাপার। মিলের লেবার, এমন লোক আছে, এখানেই আছে উপস্থিত, যিনি মালিক, বিএনপি করেছেন, বিএনপি করতেন, সিনিয়র নেতা আছেন, এখনো করে যাচ্ছেন। তার সমিলের কাঠের কাজ করে, ওই যে কাঠের কাজ করে তাকে দেওয়া হয়েছে যুগ্ম আহ্বায়ক, তাকে দেওয়া হয়েছে বিএনপি সদস্য, তার উপরে। এইগুলো একটু সকালেই আমাদের কমিটিটা দেখে একটু অ্যানালাইসিস করবেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের অনেক কষ্ট আছে, ভিতরে ভিতরে চাপা কষ্ট থাকতে পারে, কেউ নাও বুঝতে পারেন। যেমন আমাকে
একটু আগে কোশ্চেন করেছেন একজন যে আমাদের উত্তর সাইডে, ইউনিয়নের উত্তর সাইডে কোনো লোক নাই, আপনি কি কাউকে দেখলেন না? আমার যদি ক্ষমতাই থাকতো তাহলে আর এই অবস্থা হতো? এই অবস্থা হতো না। আমাকে যদি আমার সঙ্গে যে বৈরী আচরণ করা হচ্ছে, বৈরী আচরণ না করতো, স্বাভাবিক আচরণটুকু করতো, তাহলে আমি 30 বছর যাবৎ বিএনপি রাজনীতি করি, কোন ইউনিয়নে কোন সদস্য পদটা কোথায় দিতে হবে, কোথায় দিলে একটি এলাকা মেনটেন হবে, এভাবেই আমি দিয়েছি, এভাবেই আমি জানি, এভাবেই আমি চিনি সকলকে। আমার নামগুলো সেভাবেই জমা দেওয়া, অথচ এক পাড়াতেও 3-4টা নাম এসেছে। কিভাবে আসলো, কোত্থেকে আসলো? গায়েবী একটি ঘটনা ঘটে গেছে। এগুলো সবগুলোই আমার ব্যর্থতা। আপনারা আমাকে সেজন্য ক্ষমা করে দিবেন এবং আমি প্রত্যাশা রাখবো সেই ক্ষমাটুকু করে আমি যাতে আপনাদেরকে সেই জায়গায়, উপযুক্ত জায়গাগুলোতে সেখানে নিয়ে যেতে পারি। তার জন্য সামনের 2-3টা মাস আমাদেরকে পরিশ্রম করতে হবে, একটু আমার সঙ্গে থাকতে হবে। সুজিতের সঙ্গে পৌরসভা যারা আছেন তারা তাদের থাকতে হবে, থেকে আমরা কোনো গায়ের দূরে নয়, আমরা বুটের মাধ্যমে আমরা বুট চাইবো। সেখানে বুট না দেওয়ার কোনো সুযোগ আর নেই, সেখানে বুটের মাধ্যমে আমরা নির্বাচিত হব। যদি আপনারা আমাকে ভোট দেন বা জনগণ ভোট দেয় বা দলের কাউন্সিলররা ভোট দেয় তাহলে হব, না হলে হব না, এই বিশ্বাস আমার আছে। সুতরাং আমরা সেদিকে যাবো, যেহেতু আপনাদেরকে সেই জন্য আরেকটু কষ্ট অনেক করেছেন, ত্যাগ করেছেন, তারপরেও আপনাদের মনের মধ্যে যে বিষয়টি লুকিয়ে আছে, আমাকে যে একটি চূড়ান্ত জায়গায় পৌঁছে দেওয়ার যে ইচ্ছা অভিপ্রায় আপনাদের আছে, যে জন্য আপনারা 17 বছর লড়েছেন, কষ্ট করেছেন, না খেয়ে না ঘুমিয়ে, রাতের পর রাত সজাগ থেকে হামলা শিকার হয়ে আমার সঙ্গে থেকেছেন, সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই। আমি সেটি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, যতদিন বেঁচে থাকবো ততদিন বলেই যাব যে আমার সামর্থ্য নেই, কারণ আমার সামর্থ্য কোনোদিনও হবে না। আমার সেই নিয়ত নেই জনপ্রতিনিধি হয়ে কারো পকেটের টাকা নিয়ে যাওয়া, কাকে হয়রানি শিকার করে অর্থনৈতিকভাবে অন্যায়ভাবে লাভবান হওয়া। যদি এটি হতাম, সেটি আপনাদের কাছে সেই পরীক্ষা দিয়েছি বলেই হয়তো আপনারা আমার সঙ্গে আছেন বা আমাদেরকে নিয়ে চিন্তা করছেন। আমি নিজেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম। আপনারা দেখেছেন যে আমাদের চরিত্র, আমার ছোট ভাইয়েরকে দেখেছেন যে কে কারো কাছ থেকে কোনোদিন হয়রানি করে অন্যায়ভাবে লাভবান হওয়ার চেষ্টা করেছে কিনা। যে কারণেই আপনারা আছেন, সেই বিশ্বাস আছে। তারপরেও আপনাদেরকে অনুরোধ করব যে আমরা সকলে মিলেমিশে আবারও কয়টা দিন যাতে আমরা রাজনৈতিক নেতৃত্বগুলো, আমরা রাজনৈতিক স্থানগুলো, যাতে সংগঠনের স্থানগুলো আমরা আমাদের করে নিতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব। পাশাপাশি যে কথাটুকু বলতে চাচ্ছিলাম যে আসলে কমিটি যাকেই দেখ, যত নগণ্য ব্যক্তিকেই দেখ, সিগনেচার হওয়া, এটিকে আমাকে মেনে নেওয়া ছাড়া কোনো কাজ আমার নেই। এত কমেন্টস আসছে ফেসবুকে, বারবার ইচ্ছা করে যে একটা কিছু লিখি, যেটি কাদের অবদান। আজকে যাদের বিরুদ্ধে যারা লিখছেন তারা তো তাদেরই নেতা ছিলেন, তাদেরকেই নেতা মেনেছেন। এখন গায়ে লাগে কেন? যখন আমরা বলেছিলাম, আমি প্রতিবাদ করেছি, তখন তো আপনারা একটি লোকও, তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছেন যে এই লোককে কিভাবে নেতৃত্ব দেওয়া যায়, এই লোককে কিভাবে নেতৃত্ব দেওয়া যায়, তখন সকলে এক হয়ে গিয়েছেন। এখন একজন আরেকজনের বিপক্ষে বিরাট ভাবে লেখালেখি করছেন, অথচ তারাই, আমি যখন তাদের চরিত্রগুলো তুলে ধরেছি, যখন আমি দেশটা তারেক রহমানের একটি মিটিংয়ে এই ছবিগুলো নিয়ে গিয়েছিলাম এবং দেখানোর চেষ্টা করেছি, তখন সকলে মিলে হই হই রই রই করে আরম্ভ করে দিয়েছেন যে দেখানোর দরকার নেই, অনুরোধ করছে। তখন তাদের কাছে একজন আরেকজনের খুব ভালোবাসা ছিল, ভালো লাগা ছিল। এখন হয়তো একজন বাদ পড়েছেন, ওনারা আবার একজন আরেকজনের বিরুদ্ধে লেগেছেন। তাদের এত মিল, এত মানার প্রবণতা এখন কোথায় গেল?
সেটি আপনারা সকল কিছু জানেন, সকল কিছু বুঝেন। আমি মুখ খুলতে পারি না, কারণ আমি একটি সংগঠনের প্রধান ব্যক্তি। আমি আসলে কমেন্টসও করতে পারি না, এই জন্য কোনো কমেন্টসও যাচ্ছি না। তো পাশাপাশি যে জিনিসটি বলছিলাম, যে আমরা আমাদের যে নেতা আমাদের এই দলকে প্রতিষ্ঠা করেছেন, সেই নেতার কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। সেই জন্য আমরা এই যে জিয়াউর রহমানের মাজারে আমরা যাব, সেটি মানে আমার নিয়ত আপনাদের উপর দিলাম। চিন্তা করেন আমরা কিভাবে যাব, আমরা কি এককভাবে যাব, না কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছে সকলকে নিয়ে যাব। এই বিষয়টি আপনাদের মতামত দিবেন, আমি সেইভাবেই যাব। যদি মনে করেন যে হ্যাঁ তাদেরকে কমিটি পেয়েছেন, না হলে খারাপ দেখা যায়, আমি সেটাই করব, চেষ্টা করব। হয়তো অনেকেই যাবে না, কিন্তু আমরা চেষ্টা করবো, আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা করা উচিত। সেটুকু আপনারা যদি বলেন তখন আমি চেষ্টা করব, এর আগে না। তা আপনারা সেই বিষয়ে মতামত দিবেন। ইউনিয়ন কমিটিগুলোর ব্যাপারে যাদের অপূর্ণতা আছে, মহা ইউনিয়নের কথা তো বললাম, অনেক ইউনিয়নে এভাবেই আমাদেরকে হেয় করা হয়েছে, প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সম্মান দেওয়ার মালিক রাব্বুল আলামিন, উনি সম্মান দেওয়ার মালিক। কাউকে কারো অসম্মান করার ক্ষমতা নাই। যদি উনি কাউকে সম্মান দেন, সেই সম্মান আপনাদের জন্য আগামী দিনে অপেক্ষা করছে। আমাদের শুধু ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, আমাদের কিছুই দরকার নেই। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকতে পারি, ইনশাল্লাহ সকল কিছু আমাদের আসবে। সকলের কাছে আবারও ক্ষমা চেয়ে যাদেরকে কাঙ্ক্ষিত পদ দিতে পারি নাই, উপজেলা কমিটিতে কারো স্থান হয় নাই, পৌর কমিটিতে স্থান হয় নাই, অথচ তারা আমার একটি লোককেও দিলেও তাকে দেওয়ার কথা, এরকম বিষয়, ঠিক আছে, তাদেরকে আমি জায়গা দিতে পারি নাই। ইচ্ছা করে মানে পরিকল্পিতভাবে কিছু কিছু কাজ করা হয়েছে, যে দুঃখ পাবে, কষ্ট পাবে, রাজনীতি প্রয়োজনে ছেড়ে দিবে, চাপের মুখে পড়বে, এই সমস্ত বিষয় চিন্তা করে আসলে এই কাজগুলো করা হয়েছে। তো ইনশাল্লাহ ছেড়ে যাব না, আপনারা যেহেতু আছেন, ছেড়ে যাওয়ার প্রশ্ন ওঠে না। এর শেষ আমরা দেখে থাকবো এবং আপনাদেরকে নিয়েই সেই শেষ দেখবো। আপনাদেরকে সম্মানিত করেই আমার যাত্রা শেষ করব। তার আগে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সকলের কাছে আবারও আমার সেই যে না পারার যে কষ্ট, তার জন্য দুঃখ প্রকাশ করে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। গৌরীপুর উপজেলা বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা সম্মানিত নেতৃবৃন্দ